সালনটা লইন কিন্তু। দেখো না ভাবি তোমার লেগা গরম ভাত আর মাছের মাথা রাঁধছে, খাইতে কিন্তু অনেক মজা। ধরো ধরো ধরো, বসে পড়ো। তোমার সাহস কি করে হলো বলো তো যে আমাকে মাটিতে বসে খেতে বলার? তুমি জানো না আমি একজন কোটিপতি বিজনেসম্যান? আমার মতো একজন কোটিপতি বিজনেসম্যান কিনা মাটিতে বসে খাবার খাবে? আরে আমি তো দূরের কথা, আমার বাসার কাজের লোকরাও কোনোদিন মাটিতে বসে খাবার খায় না, সেখানে আমি মাটিতে বসে খাবার খাবো, তাও আবার তোমাদের বস্তি মার্কা বাসায়। আসলে ভুলটা আমারই হয়েছিল, কোনো কিছু না জেনে আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার এই চেহারা যৌবন দেখে। আর এখন তো মনে হচ্ছে সেটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। বিয়ের আগে আমি তো এত কিছু যাচাই বাছাই করে দেখিনি যে তোমার বাবার বাড়ির অবস্থা এমন। আরে আমি যদি আগে জানতাম, বিশ্বাস করো এই বাসায় আসার কথা তো বাদই দিলাম, এই বাসায় আমি থুতু পর্যন্ত ফেলতে আসতাম না। বাবা, আমরা গরিব মানুষ, আমরা এইগুলো আমি নিচে বইয়া খাই। আপনাদের মতো চেয়ার টেবিলে বসে খাওয়ার অভ্যাস নাই, আমরা এইভাবে সবসময় খাই আইছি বাবা। আপনি চুপ থাকুন, আপনি আর একটা কথাও বলবেন না। আরে আপনি ভাবলেন কি করে বলুন তো যে আপনারা আমাকে অতিথি আপ্যায়ন করবেন আর আমি এখানে বসে আপনাদের অতিথি আপ্যায়ন গ্রহণ করবো না? আরে ন্যূনতম একটা কমন সেন্স বলে তো মানুষের কিছু একটা থাকে। আপনারা জানেন আমি কোটিপতি, আপনারা এটা আশা করলেন কি করে যে আমি বাড়িতে এসে ভাত খাবো, তাও আবার আপনাদের সঙ্গে? হ্যাঁ, কি করে আশা করলেন আপনি? দেখো ভাই, আমরা গ্রামের মানুষ, আমরা তো প্রতিদিন এমনই খাই। তুমি হয়তো ভাবতেছো তোমাদের দাওয়াত দিয়ে ডাইকা না আমরা অসম্মান করতেছি, কিন্তু না, তোমারে আমরা যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করতেছি। লক্ষ্মী ভাই আমার, তুমি রাগ হয়ে না, বৈশা পড়ো, অনেক বেলা হয়েছে। এই মুচির বাচ্চা মুচি, একদম উল্টে পাল্টা কথা বলার চেষ্টা করবে না। তুমি মুচি আছো, মুচির জায়গায় থাকো। তোমার সাহস কি করে হয় বলো তো আমাকে কথা বলার? আর আমি যখন অফিস থেকে নিচে নামি না, তোমার মতো মুচিরা প্রত্যেকটা দিন আমাকে সালাম দেয়, আর তুমি কিনা একজন মুচি হয়ে আমাকে বলছো তোমার মতো একজন মুচির সঙ্গে বসে খাবার খাবো? ইম্পসিবল। হাবির, তুমি আমার বড় ভাইয়ের লগে এমন ব্যবহার কেন করতেছো? তোমার বড় ভাইয়ের সঙ্গে আমি কি করে কথা বলবো বলো তো? তোমার বড় ভাই তো একজন মুচি, একজন মুচির সঙ্গে আমার কি করে কথা বলা উচিত? আরে ওর তো ভাগ্য ভালো যে আমি এখন ওকে বলিনি যে আমার জুতোটা পরিষ্কার করে দে। ভদ্রভাবেই কথা বলছি, এর থেকে বেশি সম্মান দিয়ে আমি ওকে কথা বলতে পারবো না, সরি। কই যেতেছো? সালনটা রাঁধছি, খাইয়া তো যাও। সারা দুপুর না খাওয়া থাকবা? দেখো তোমার বড় ভাই সাহস কত বড় দেখো, আমাকে রাগ দেখানো হয় তাই না? সামান্য একজন মুচির বাচ্চা মুচি। আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করার। মাইশা, জামাই তো চলে গেল, জামারে যে আটকা। তা যাইতেছি, তো আমি একটা কথা কি জানো, টাকা পয়সা দিয়া না কোনোদিনও সুখ কিনা যায় না। আজকে যদি আমার বিয়ে একটা অটোওয়ালা রিক্সাওয়ালাকে হইতো, অন্তত টাকা না থাকলেও তুমি করে অসম্মানিত হইতে হইতো। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, তুমি একটাবার বাসায় ফিরে চলো। সরো। আমার কথাটা একটু সরো তুমি। আরে জামাই বাবা জেজে, তা কখন এসো? কেমন আছো? এই ফুকেন্ডির বাচ্চা সর। শালা রিক্সাওয়ালার বাচ্চা, রিক্সাওয়ালা, তোর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে আর তুই তোর এই নোংরা জামা কাপড় নিয়ে আমাকে জড়িয়ে ধরেছিস না? শালা বস্তির বাচ্চা বস্তি। এই তোর সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার বলতো? তোর মেয়েকে বিয়ে করেছি, এটা তো 7 জন্মের কপাল। বিয়ে করেছি এই পর্যন্তই ভালো থাক, জড়িয়ে ধরার কি আছে? আসলে ভুলটা আমারই ছিল। বাপ চালায় রিক্সা, ভাই মুচি, মা মানুষের বাসায় কাজ করে। আরে আল্লাহ, আমার আর দেখার কি কি বাকি আছে বলো তো? আমার মতো একজন কোটিপতি বিজনেসম্যানের শ্বশুরের যদি এই অবস্থা হয়, শাশুড়ির যদি এই অবস্থা হয়, শালার যদি এই অবস্থা হয়, আমার মান সম্মান কোথায় থাকবে? আমার কলিগরা যদি জানতে পারে ব্যাপারে। বাবা, তুমি এমন করে কথা কইতেছো কি? আপনার সাথে আমি কি করে কথা বলবো? হ্যাঁ, আপনি সামান্য একজন রিক্সা চালক। আমি যখন অফিস থেকে নিচে নামি না, আপনার মতো 10-12 জন রিক্সা আমাদেরকে প্রতিদিন স্যার বলে সালাম দেয়, বলে স্যার আসেন আমার রিক্সায় ওঠেন স্যার। আর আপনি নিজে একজন রিক্সাওয়ালা, আপনি যত আমার শ্বশুর হন, আপনি এটা আশা করেন কি করে যে আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলবো বলেন তো? এই শুনুন, আপনার মতো একজন রিক্সা চালকের মেয়েকে নিয়ে আর যাই হোক আমি সংসার করবো না। আমি আসি, ভালো থাকবেন আপনারা। মারে, জামাই বাবা ছিল আটকা, মা জামাই বাবা ছিল আটকা। না বাবা, ওরে আমি ঠেকাবো না। যে কিনা আমার বাপ মারে সম্মান করতে পারে না, তাহলে দরকার নেই আমার। আর ওর এই যে অহংকার বাড়ছে না, অহংকার মানুষের ধ্বংস করে দেয়। ওর এই অহংকারের একদিন পতন হইব। আর এই যে আমার ফালায় রেখে চলে গেছে না, তুমি একটা কথা মাথায় রেখো, একদিন ওর ঘুরে ফিরে আমার দুয়ারে আসাই লাগবো। শুধুমাত্র সেই দিনের অপেক্ষায়। আরে আয়াত, দেখছি কি অবস্থা আয়াত, তুমি এখানে কেন? অবশ্য তোমার ড্রেস আপের তো দেখছি আগে থেকে ভালোই উন্নতি হয়েছে, কিভাবে? ওই যে সামনের যে বিল্ডিংটা, ওখানে তো একটা পার্টি হচ্ছে, ওই পার্টিতেই যাচ্ছি।
তা তোমার কি অবস্থা? আমার মাশাআল্লাহ খুবই ভালো। একটা কোটিপতি ঘরে সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, ভালোই কেটে যাচ্ছে দিনকাল। কিন্তু তুমি এই পার্টিতে কি করতে এসছো বলো তো? অবশ্য আমার ধারণাটাই বোধহয় ঠিক, তুমি বোধহয় এখানে থালা বাসন মাজার জন্য এসছো, তাই না? না তো, তাহলে আমার কথা না হয় একটু পরেই বলছি, তুমি আগে বলো তুমি এখানে কি করছো? ওই বিল্ডিং এ পার্টি হচ্ছে, তুমি যে পার্টির কথা বললে, ওই পার্টিটা যিনি থ্রো করেছে ওই বিজনেসম্যান, উনি আমাকে ইনভাইট করেছিল। মেবি উনি আমার সঙ্গে নতুন একটা বিজনেস স্টার্ট করতে চায়, এই কারণে একটা মিটিং স্বরূপ আমার এখানে আসা। আচ্ছা, কিন্তু তুমি হয়তো বা এটা জানো না যে তোমাকে ইনভাইট করেছে, যে বিজনেসম্যান তোমাকে ইনভাইট করেছে, সে বিজনেসম্যান না, বিজনেস ওম্যান। আর সেই ব্যক্তিটা আমি। আর আমি তোমাকে পার্টিতে বিজনেস প্রপোজাল দিতে ইনভাইট করিনি, আমি তোমাকে পার্টিতে ইনভাইট করেছি তোমাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। মানে তোমার মুখে যা আসছে তাই বলবার, আমি সেটাই বিশ্বাস করব। আয়াত, আমি তোমার সঙ্গে একসময় সংসার করেছি, ঠিক আছে? তোমার যে অ্যাবিলিটি কতটুকু সেটা আমি অনেক ভালো মতোই জানি। এইসব ভূগোল অন্য কাউকে বোঝাও, আমাকে এসব ভূগোল বুঝিয়ে কোনো লাভ নেই। লাইক সিরিয়াসলি, তোমার মতো ফকিন্নির বাচ্চা কিনা হবে এত বড় বিজনেস ওম্যান, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি জানতাম তুমি আমার এই সাকসেস মেনে নিতে পারবে না। একটা কাজ করো, তোমার ওই কোটিপতি বিজনেসম্যানকে তুমি একটা কল করো। ওকে। তার মানে তুমি তখন সত্যি বলছিলে এই নাম্বার তোমার, আর তুমি সেই বিজনেস ওম্যান? হ্যাঁ, আমি সেই বিজনেস ওম্যান। আমি একটা কথা কি জানো, কাউকে কখনো হেয় করা উচিত না। আর তোমার এই অবহেলার প্রতি উত্তর হিসেবে তাকে কিন্তু আল্লাহ কোনো না কোনো সময় একটা ভালো পজিশনে নিয়ে দাঁড় করাতেই পারে। আর সব থেকে বড় কথা, তুমি যে মানুষগুলোকে অবহেলা করছো, তারা হয়তো বা কখনো না কখনো তোমার ভালো চেয়েছে। তারা তোমার বিপদের বন্ধুও হতে পারতো, কিন্তু তুমি তাদেরকে অযোগ্য বলে মনে করেছো। যাই হোক, তোমার মতো মানুষকে না এত জ্ঞান দিয়ে লাভ নেই, কারণ তুমি কখনো শুধরানোর না। আর তাই আমি তোমার সাথে দাঁড়িয়ে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না, কারণ তোমার থেকে এখন আমার সময়ের মূল্য অনেক বেশি। আচ্ছা শোনো, আমি এখন যাই, তোমার সাথে আর কথা না বাড়াই। ও, আরেকটা কথা, পার্টিটাতে না অহংকারী মানুষরা একদমই অ্যালাউ না। তাই আমি চাই তুমি আমার পার্টির আশেপাশে একদমই না ঘেসো। মাইন্ড ইট। এই অর্পা, ওই সবজিওয়ালাটা তোর হাজবেন্ড না? আরে ও এখানে কি করছে? আর ও এখানে সবজি বিক্রি কেন করছে? ওকে তো আমি বারবার বলেছি কেন সবজি বিক্রি না করতে, আমার তো মান সম্মান সব খেয়ে ফেলবে ও। শুধু তোর মান সম্মান না, তোর কোটিপতি বয়ফ্রেন্ডের সামনে তোর আর আমার পরিচয়টাও ফাঁস করে দেবে। আর শেষমেশ আমাদের যে কোটিপতি হওয়ার স্বপ্নটা, এটা স্বপ্নই থেকে যাবে। না না, এরকম কোনোভাবেই করতে দেওয়া যাবে না। ওকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। আয় তোমার সাথে। আরে বউ, তুমি এখানে কই যাইতেছো? বউ? কে তোর বউ? আমি তোর বউ? আমি তোর বউ না। আর তোকে আমি বারবার বলেছি যে তুই এই এলাকার মধ্যে সবজি বিক্রি করবি না। তোর এই সবজি বিক্রি করার জন্য আমার প্রেস্টিজ কোথায় যে দাঁড় হচ্ছে তুই বুঝতে পারছিস? আচ্ছা অর্পা, আমি না একটা বিষয় বুঝতেই পারছি না। তুই দেখতে কত সুন্দর একটা মেয়ে, কত স্মার্ট, তুই এরকম একটা ফকিন্নিকে কিভাবে বিয়ে করতে পারলি? হ্যাঁ, আমার ড্যাডি যদি এরকম একটা ফকিন্নির সাথে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টাও করতো, আমি বিষ খেয়ে মরে যেতাম, তারপর ওর মতন একটা ফকিন্নিকে বিয়ে করতাম না। কি আর বলবো দোস্ত, আমার ভাগ্যই খারাপ। আর না হলে একটা সবজি লাগে আমার ভাগ্যে জুটে। এই জান, কি অবস্থা? আমি এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেছে। এই ভাই, আপনি আপনি আমার বউরে জড়া ধরতেছেন কেন? আমি ছোট লোকের বাচ্চা, ও আমার বয়ফ্রেন্ড, ও আমাকে জড়িয়ে ধরবে কি ধরবে না এই পারমিশন দেওয়ার তুই কে? আমি কে মানে? তুমি এগুলো কি কইতাছো? আমি তোমার স্বামী না? তুই আমার স্বামী? তুই আমার স্বামী, এটা আমার বিশ্বাস করতে হবে। এই রিমি, দেখ না কি বলতেছে পাগলটা। আরে তুই কি বুঝতে পারছিস না, সুমন ভাইয়ের সাথে যেন তোর ব্রেকআপ হয়ে যায়, এই জন্যই তো ও মিথ্যা কথা বলছে। কিরে সব জ্বালাও, ও যা বলছে তা কি সত্যি? এই তুই চিনিস আমি কে? আমি হলাম এই এলাকার কোটিপতি। আমি চাইলে না তোকে 2 মিনিটের মধ্যে জ্যান্ত কবর দিয়ে দিতে পারি। শোন, আমার সাথে লাগতে আসিস না। মাইন্ড ইট বেবি, চলো। হ্যাঁ চলো। এই ভাই দাঁড়ান, আপনারে কইলাম যে এটা আমার বউ, আপনি কেন বুঝতেছেন না? আপনি আমার বউরে যাইতে পারবেন না, আপনার বউরে যাইতে পারবেন না। কিরে শালা ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আবার আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে বউ বলে ডেকেছিস? তোকে তো আমি আজকে... এই, একদম না, এই ছোট লোকের গায়ে হাত দিয়ে তুমি তোমার দামি হাত নষ্ট করবে না। তুমি এখন এখান থেকে চলো, ওকে ওর মতো ছেড়ে দাও। হ্যাঁ জান, একদম ঠিক বলেছো। ওর মতো না এই সবজি এলাকায় মেরে না আমি হাতটা নোংরা করতে চাই না। আর তাছাড়া শোল থেকে কি বাজে একটা গন্ধ আসতেছে। চলো তো।
আরে 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 তুমি তুমি এখানে? ইউজ মি, আপনি গায়ে কেন হাত দিচ্ছেন? আপনি চেনেন আমাকে? আরে তুমি আমার চিনতে পারো নাই? আমি তোমার ঘরের বউ। কি যাতা বলছেন? আমার তো কোনো বউ নেই, আমি বিয়েই তো করিনি। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ হয়ে আছো। আসলে ওই বড় লোক কোটিপতির পাল্লায় পড়ে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার অনেক অপমান করছি। কিন্তু তুমি জানো শেষমেশ ওই হারামজাদা আমারে ছাইরা দিচ্ছে, আমার সাথে প্রতারণা করছে। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি তোমার অনেক খুঁজছি, কোনো জায়গায় পাইনি। তুমি আমার দয়া করে মাফ করে দাও। না না, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। আমি আবারও বলছি যে আপনার কিছু একটা ভুল হচ্ছে। দেখেন, আমি বিয়ে করিনি। আমি বিয়ে করেছিলাম, বাট আমার ওয়াইফ 5টি বছর আগে মারা গিয়েছে। আরে তুমি এমন করতেছো কেন? তুমি আমার ক্ষমা করবে না? আমি কি এমন করছি কও? ভুল মানুষ মাত্রই হয়, দয়া করে তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা কোনো বেঈমানদের করা যায় না। আর আমার বউ যে ছিল, তার নাম নিতে এখন আমার বমি চলে আসে। আজকে কিন্তু আমরা সেই রোমান্স করবো। ঠিক আছে। তার ওনার বাচ্চা, তোর কত বড় সাহস? তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিছিস? স্যার, ওর সাথে সম্পর্ক রেখেন না। ও একটা নষ্ট মাইয়া। ও আপনার জীবনটা তেজপাতা করে ছাড়বো। ওটা ছাড়েন। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার গার্লফ্রেন্ডকে চিনিস না, জানিস না, উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস। এইসব বলার কারণে তোকে কিন্তু আমি চাকরি থেকে বের করে দিতে পারি। বের করে দিতে পারি মানে? এই দারোয়ানকে তো তোমার আজকে বের করে দিতেই হবে। কত বড় সাহস, ও আমার গায়ে হাত তোলে! এই নষ্টামি, মাত্র তোর একটা থাপ্পড় মারছি। আর বেশিক্ষণ এখানে থাকলে তোর আমি গোলার টিপটা মেরে ফেলামু। এই দারোয়ানের বাচ্চা, তুই কিন্তু এখন বেশি করতেছিস। একে তো আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিস, আবার তুই আমার সামনে দাঁড়ায় বলতেছিস তুই আমার গার্লফ্রেন্ডে মেরে ফেলবি। এই, তোর সমস্যা কি? তুই কে? আমি এই মাইয়ার বাবা। মাইশা, এই দারোয়ানের বাচ্চা কি উল্টাপাল্টা কথা বলতেছে? তুমি ওনার মেয়ে? আরে না না, কি বলছো তুমি এসব? এই ফকিন্নি মার্কা দারোয়ান আমার বাবা কিভাবে হয় বলো? আমি হচ্ছে কোটিপতি বাপের একমাত্র মেয়ে। এই ফকিন্নি আমার বাবা কিভাবে হবে? ও বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। আসলে তোর মতো নষ্ট মায়ের বাবা আমি কেমন হইতে পারি? আর এই মায়েরা দেখতেছেন না, ও কিন্তু আমারই মাইয়া। ওর একটা রিক্সা চালকের সাথে আমি বিয়ে দিছিলাম। ও সংসারটা করলো না, ও পর পুরুষে আসক্ত হয়ে গেছে। ওর সাথে সম্পর্ক রাখলে আপনার জীবনটা একদম ধ্বংস করে দেব। সুমন, এইভাবে আমাকে বাড়িতে ডেকে অপমান না করলেও পারতে। সামান্য একটা দারোয়ানকে দিয়ে তুমি আমাকে এভাবে অপমান করালে? থাকো তুমি। তুমি আমার পুরো কথা দেখ। তোর জন্য যদি কোনো কারণে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়, তোরে আমি দেখতেছি। দাঁড়া এখন। মাইশা, মাইশা। বাহ শ্বশুর আব্বা, বাহ, সত্যি আপনার মতন মানুষ হয় না। আমি স্যালুট জানাই আপনাকে। আপনি আজকে আপনার মায়েরা যা কইছেন সবগুলো আমার মনের কথা কইছেন। আমি যদি আপনার মায়ের দূরে কথা শোনাইতে পারতাম না, তাহলে আমি এইগুলাই শোনাইতাম। বাবাজি, তুমি আমার ক্ষমা করে দিও। আমার মাইয়া তোমার সাথে যে আচরণটা করছে একদম ঠিক কয় নাই। বাবা হিসেবে আমি খুব লজ্জিত তোমার কাছে। আব্বা, আপনি কেন ক্ষমা চাইতেছেন? আপনি কোনো দোষ করেন নাই, দোষ করছে আপনার মাইয়া। রাগ যদি করতেই হয় তাহলে আপনার মায়ের উপরে করুন। আর আপনার মায়ের উপরে শুধু আমার রাগ না, আমি আপনার মায়ের অভিশাপও দিতেছি। আপনার মাইয়া কোনোদিনও ভালো থাকবো না। আপনার মায়া যে এখন অভিজাত আর টাকা নেশায় ডুবে আছে না, একদিন দেখেন আপনার মায়ের ঠিকই পস্তাইব। আর সেদিন আফসোস করব। যাই হোক, আমার হয়ে কথাগুলো বলার জন্য আপনার ধন্যবাদ। আসি, ভালো থাকবেন। আমি তুমি আমারে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তোমারে ছাইরা দিয়া কোটিপতির বিয়ে করতে চাই, আমি জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলাইছি। 5-5টা কোটিপতির সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু কেউ আমার সাথে সংসার করেনি। সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার দুনিয়াতে আর তুমি ছাড়া কেউ নেই। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ঘরে তুলে দাও তুমি। আরে ওঠো ওঠো, কি করতেছো? কি আজকে তোমার মনে হয়েছে যে আমার কাছে এসে তোমার ক্ষমা চাওয়া উচিত? কই, এতদিন কই ছিলা তুমি? তখন তোমার মনে আসছিল না যখন তুমি আমার ছাড়া অন্য বেটার হাত ধরছিলা শুধুমাত্র টাকা আর আভিজাত্যের আশায়? কোথায় গেল সে টাকা পয়সা? কোথায় গেল সেই আভিজাত্য? তোমার কি সুখ দিতে পারছে? শোনো, টাকা পয়সাটা কখনো কারো সুখ দিতে পারে না। তোমার বাপে তোমার একটা কথা কইতো, তুমি যে নষ্ট মাইয়া, আসলে তুমি নষ্ট মাইয়া। আর তুমি আজকে এসো আমার কাছে। আমি না তোমার মতো নষ্ট মায়ের সাথে কোনোদিন থাকতে চাই নাই। আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন যারা বিয়ে করছি না, সে অন্তত তোমার মতো চরিত্রহীন আর লোভী মাইয়া না, সে আমার নিয়ে অনেক সুখী শান্তিতে আছে। তাই আমি এখন চাইও না যে তুমি আবার আমার জীবনে আসো। আমি যারা নিয়ে আসি তাই নিয়ে অনেক ভালো আছি।
আমি তো তোমার কাছে মাপ চাইতেছি, আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার ছাইরা কোথাও যাবো না। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি কথা দিতেছি, আমি বিশ্বাস করো আমি কোনোদিন তোমার ছাইরা যাবো না। তুমি আমার মাফ করে দাও। এই, তোমার কি লজ্জাবোধ বলতে কিছু নাই? যদি তোমার লজ্জাবোধ থাকতো তাহলে তুমি আবার আমার কাছে আসতে না, আমার কাছে এসে পা ধরা ক্ষমা চাই কইতা না, আমার তুমি ফেরায় নাও। তুমি আমার সাথে যা করছো ভুলে গেছো। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তুমি আমার সাথে কি করছো সেটা উপর আল্লাহ বৈশা ঠিকই দেখছে। তুমি কখনো সুখ হইবা না, কখনো সুখ হইবা না। আন্টি, আমরা তো চলে এসেছি। ঠিক আছে, তোমরা উপরে গিয়ে বসো, আমি পুজোটা শেষ করে আসছি। জি আন্টি, আসো। বৌমা, তাড়াতাড়ি তোমরা পূজাটা শেষ করো, ওরা তো ইফতারের জন্য চলে আসছে। মা, আমার শেষ হয়ে গেছে, আমি আসছি, তোমরা এসো। বসো। বসবো মানে? আয়াত, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? তুমি আমাকে ইফতারি করার জন্য নিয়ে আসছো একটা হিন্দু বাড়িতে, যেখানে এদের বাড়িতে বসে এক গ্লাস পানি খাওয়া পর্যন্ত হারাম, সেখানে আমি বসে এখানে ইফতারি করবো, আমার রোজা ভাঙবো? এগুলো আমাকে দিয়ে সম্ভব না। তুমি দেখছি আসলে পাগল হয়ে গেছো। এগুলো তুমি কি বলছো? ওরা হিন্দু তো কি হয়েছে, ওরাও তো মানুষ। আরে আমি কি একটা বড় বলেছি ওরা মানুষ না? ওরা হিন্দু, ওরা যেমন মানুষ, আমরা মুসলিম, আমরাও মানুষ। তাই বলে একজন হিন্দুর বাড়িতে আমি রোজা ভাঙবো, এটা কোনো কথা? আরে ওদের বাড়িতে ইফতারি করলে আমার রোজা তো কবুল হবেই না, উল্টো আরো গুনাহ অ্যাড হবে আমার আমল নামায়। আমি যাচ্ছি। দাদা, কোথায় যাচ্ছেন আপনারা? আমার ঘিন্নি সেই সকাল থেকে আপনাদের জন্য কত কষ্ট করে ইফতার রেডি করেছেন, এখন আপনারা যদি চলে যান সেটা আমাদের একদমই ভালো লাগবে না। চলুন না, আমরা একসাথে বসে ইফতার করি। দাদা, দুঃখিত, আসলে কিছু মনে করবেন না। আমার এইমাত্রই মনে পড়লো, আমার একটা বন্ধুর বাসা আমার ইফতারি দাওয়াত ছিল। আমি যদি এখানে ইফতারি করি আর আমার বন্ধু আমাকে ফোন দিলে, আমি যদি বলি বন্ধু আমি আজকে আসতে পারবো না, আমার বন্ধু আমার উপর অনেক রাগ করবে দাদা। তাই আন্তরিকভাবে দুঃখিত, আমরা আসলে আপনাদের বাসায় ইফতারিটা করতে পারবো না। কেন বাবা, হিন্দু বাড়িতে ইফতারি করতে কি তোমার ঘেন্না লাগছে? জি দাদা, আমি তো সব কিছু আপনাদের ধর্মের অনুযায়ী বানিয়েছি, সব খাবারই হালাল খাবার, আপনাদের কোনো প্রবলেম হবে না। আর হিন্দু হলে কি হয়েছে, আমরা সবাই তো মানুষ, আমরা তো একে অপরের ধর্মের প্রতি সহানুভূতি প্রকাশ করব, তাই না? দাদা, যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হিন্দুদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর আপনাদের মুসলিমদেরকে কে সৃষ্টি করেছেন? অবশ্যই আল্লাহ। এক সৃষ্টিকর্তা যদি আপনাকে আর আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে আপনি আলাদা কেন করছেন? আপনার আর আমার মধ্যে ভেদাভেদ কেন করছেন? দেখুন দাদা, পৃথিবীতে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সেই ধর্মে উঁচু জাত নিচু জাত বলে কিছু হয় না। আর সেখানে আপনি কেমন মানুষ যে আপনি আমাকে আর আপনাকে আলাদা করে দেখছেন? আপনাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উঁচু জাত নিচু জাত সব মানুষকে সম্মান করতেন, ভালোবাসতেন। আর উনি একটা কথা বলেছেন, নিচু জাত বলে কাউকে অপমান করা একদমই উচিত না। আর সেখানে আপনি এই ভেদাভেদ সৃষ্টি করছেন, যেটা একদম ঠিক করছেন না। দেখুন দাদা, আপনারা দুজন আমাদের বাড়িতে ইফতার করতে এসেছেন, আমরা তো আপনাদেরকে হালাল খাবার দিচ্ছি, সেখানে তো আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। আপনাদের কাছে আমাদের ধর্মে হারাম খাবার হচ্ছে যেগুলো আমরা জবাই করি, কারণ সেগুলো আমরা আল্লাহর নামে করি না। কিন্তু আমরা তো আপনাকে ইফতার দিচ্ছি যেগুলো আপনারা মুসলিম ধর্মে করে থাকেন, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, আর যেসব খাবার আপনারা খেয়ে থাকেন, মাছ, ডিম, সবজি, আমরা আপনাকে এগুলো দিচ্ছি। আর এগুলো তো আপনাদের ধর্মে হারাম না, তাই না? তাই চলুন না, এসব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসাথে বসে ইফতার করি। বাবা আসো, এই রমজান তো রহমতের মাস, এই মাসে কোনো অহংকার করতে হয় না। আর তাছাড়া আমরা হিন্দু হই কিংবা মুসলিম, দিন শেষে আমরা কিন্তু সবাই মানুষ। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। আর দেখো, আমাদের রক্তের রঙও কিন্তু লাল, তাহলে
আমাদের এত ভেদাভেদ কেন বাবা? জি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আর সাজিদ, তুমি তো দেখছি কিছুই জানো না। রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাদের বার্তা নিয়ে এসেছে। আগুন যেমন কোনো জিনিসকে সহজেই পুড়িয়ে দেয়, রমজান মাস রোজাদার ব্যক্তিদের যে কোনো পাপকে খুব সহজেই পুড়িয়ে শেষ করে দেয়। এই পবিত্র মাসের ইবাদত 8-10টা মাসের থেকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং বরকতময়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের আগের মাস শাবান মাসের শেষ দিকে সাহাবায়ে কেরামকে বলেছিলেন, হে সাহাবীগণ, তোমাদের উপর একটি মহত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাসের ছায়াপাত হয়েছে। এই মাসের একটি রাত 1000 মাস থেকে উত্তম। আর এই মাসে আল্লাহ তাআলা রোজা আমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে মুসল্লিগণ ফরজ নামাজের সাথে সাথে নফল ইবাদতও আদায় করে থাকে। আর এই মাসে আমরা যে ইবাদতটা আদায় করব আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, সেই ইবাদত অন্যান্য মাসের থেকে অনেক বেশি বরকতময়। আর তার সাথে সাথে আমরা এই মাসে যে পূর্ণ অর্জন করব তা অন্যান্য মাসের থেকে 70 গুণ বেশি সওয়াব ফেরত দেবে। যেই মাসের এত ফজিলত, সেই মাসে কোনো একটা জাতকে এত নিচু করে, নিজেদের অহংকার এত বৃদ্ধি করে কখনো সুখে থাকা যায় বলো? দিন শেষে তো আমরা সবাই মানুষ, আমরা কিভাবে পারি এরকমটা করতে? আয়াত, তুমি তো ঠিক কথাই বলেছো। সত্যি তো, আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। এটাই তো সত্যি, ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন, দিন শেষে মানব ধর্মটি কিন্তু জয় হয়। আর রমজান মাসে আমি যদি আমার নিজের মধ্যে আত্মশুদ্ধি করতে না পারি, তাহলে সেই রোজা রেখে আমার লাভটা কি বলো? দাদা, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনি যেভাবে আমাকে বোঝালেন, আপনি এভাবে না বোঝালে হয়তো আমার মধ্যে এই মনোভাবটা জাগ্রত হতো না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আরে না না দাদা, আপনি ক্ষমা কেন চাচ্ছেন? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন তাই তো অনেক। চলুন এখন গিয়ে আমরা সবাই ইফতারটা করে নিই। দাঁড়িয়ে থাকলে হবে? চলো ইফতারি টেবিলে বসি, সবাই মিলে আজকে আমরা ইফতারি করব। জি, এই চলো। ম্যাডাম, আমি আজকে বাইরে থেকে ইফতারি করবো। আমি সব কিছু রেডি করে রেখে গেছি, খালি আয়া বয়ে খাইলেই হইব। আসেন ম্যাডাম, আমি যাইগা। আয় দাঁড়াও। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পড়া। প্রত্যেকটা দিন যে আমাদের বাসায় থেকে আমাদের অন্ন ধ্বংস করে আবার আমাদের ইফতার চুরি করে নিয়ে চলে যাচ্ছিস, এই ইফতারগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? এসব কি করতেছেন ম্যাডাম? আমি কি লেগে ইফতারি চুরি করতে যাবো? আমি কোনো ইফতারি চুরি করি নাই। একদম নাটক করবি না। ভালোই ভালোই কি সবকিছু বের করবি, নাকি আমি যে তোর গায়ে হাত তুলে তারপর তোর আঁচলের তল থেকে এগুলো বের করবো? হে আল্লাহ, হে তো দেখে আমাদের বাসায় থাকছে, আমাদেরটা খাচ্ছে, আবার আমাদের অন্ন ধ্বংস করছে। চোর! এই তুই এই ইফতারগুলো নিয়ে কোথায় যাস? আমরা তো বলি তোকে যে আমাদের সাথে ইফতার কর, এই এতগুলো ইফতার নিয়ে তুই যাস কোথায়? কি হলো, চুপ করে আছিস কেন বল? আরে ওর কি কথা বলার মতো কোনো মুখ আছে বলো তো? ও কিভাবে কথা বলবে? চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে। কখনো তুমি দেখেছো চোর চুরি করার পর স্বীকার করে? আমরা তো আজকে ওকে হাতে নাতে ধরেছি, তাই না? আচ্ছা, এই যে তুই আমাদেরকে একটা কথা বল, এতদিন যাবত আমাদের বাসায় কাজ করছিস, তাই না? তোকে তো আমরা কখনো খেতে পড়তে কম দেয়নি। রোজা রমজান মাস, ইফতারি দরকার হতো আমাদেরকে বলতে, আমরা দিতাম। তুই সেটা না করে রোজা রমজান মাসে চুরি কেন করলি? কিসের এত অভাব পড়ে গিয়েছিল তো? সত্যি করে একটা কথা বলতো। ওর স্বভাবই হচ্ছে চুরি করার। এই চুপ করে আছিস কেন? কি বলছে, কথা কি কানে যাচ্ছে না? চুরি করে কোথায় যাচ্ছিস? ম্যাডাম, স্যার, আপনারা জানতেছেন না আমি কি লেগে চুরি করি প্রত্যেকদিন? আমি কি লেগে চুরি করি এটা দেখানোর লেগে আপনাকে আমার লোকে যাইতে হইব। আহেন আপনারা আমার লোকে। একে তো চুরি করেছে, দ্বিতীয়ত চুরি করে ধরা খেয়েছে, তার উপরে আবার এত বড় একটা গলাবাজি করে এখান থেকে সুন্দর মতো চলে গেল, ওর মধ্যে একটু ভয়ও নেই। কাহিনীটা কি বলো তো? আচ্ছা চলো, সেটা তো না গেলে বুঝতে পারবো না। মা, ওই মাইয়া তো এখন আইলো না। আইবো বাজান, আইবো। ওই মাইয়া আমারে নিজে কথা দিয়া গেছে, আমাকে দুজনের জন্য ইফতারি নিয়ে আইবো। খালা, আরে মা, তুমি আইছো? আমি জানতাম তুমি ঠিকই আমাকে দুজনের জন্য ইফতারি নিয়ে আইবা। না খালা, আজকে আমি ইফতারি আনতে পারি নাই তোমাকে লিখে। আজকেও ইফতারি করবো পানি দিয়ে মা। হরে বাপ, আইসা মা, তুমি না সেদিন আমারে আয়সা কইলা
তোমার স্যার ম্যাডাম অনেক ভালো মানুষ। হ্যাঁ আমগো প্রতিদিন ইফতারি দিব। আজকে এমন কি হয়ে গেল মা যে আমাকে জন্য ইফতারি দিল না? মা, বড় লোকের মতি গতি বোঝা অনেক দায়। তুমি পানি নিয়ে আসো, আমরা পানি দিয়ে ইফতারি করুম। স্যার ম্যাডাম, আপনারা আমারে ক্ষমা করে দিয়েন। আপনারা প্রতিদিন বাড়ির মধ্যে কত হরেক রকমের ইফতারি খান, ওগুলো ইফতারি কত নষ্ট হয়ে যায়, এটার আপনাদের কাছে কোনো হিসাবও থাকে না। কিন্তু আপনাকে বাড়ির পাশে এই গরিব দুই মানুষ ইফতারি না করে কত দিনের পর দিন কাটাইতেছে, এটার আপনার কোনো খবরই রাখেন না। তাই আমি আপনাকে নাম করে চুরি করে ইফতারি নিয়ে এসে এনাকে খাওয়াইতাম। এখন এই কামের লেগে যদি আপনার মনে হয় আমি অন্যায় করছি, তাহলে আপনারা আমার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পাইতাম। তার মানে তুমি নিজে কষ্ট করে আমাকে দুজনের জন্য ইফতারি নিয়ে আসতা? জি খালা, আমি মানুষের কষ্ট দেখতে পারি না। আচ্ছা, তুই কি ভেবেছিস তুই একাই হিরোইন হবি? শুনেন আন্টি, আজকের পর থেকে আপনার ইফতারের দায়িত্ব আমার। এই পুরো রোজার মাসে আমি আপনার ইফতারের ব্যবস্থা করব। আর তুই যে কাজটা করেছিস সেটা আমাদের জন্য অনেক গর্বের। তুই যে এদের জন্য এতটা ভেবেছিস, ভেবে অবাক লাগছে। শোন, সামনের মাসের থেকে তোর স্যালারি আমি ডাবল করে দিলাম, ঠিক আছে? কি রে, খুশি হসনি? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হয়েছি। তো সবাই দাঁড়িয়ে আছেন কেন? চলুন যাই। হ বাবা, চল বাবা, উঠ উঠ। বাবা, তোমার আমি না বলছি যে তুমি আমার এই বাড়িতে আসবা না, তুমি আমার এই জায়গায় আসার সমস্যা হয়। দেখো, শব্দ করো না কোনো, আস্তে করে বাড়ি থেকে বেরো যাও। বাবা রে, তুই তো জানোস তোর না দেখে আমি থাকতে পারি না, তাই এক নজর দেখার লেগে আইসি বাজান। বাবা, এসব নেকা কান্না না আমার কাছে কান্না। আমি তোমারে বলতেছি সসম্মানে বাড়ি থেকে বেরিয়ে যাও। আশেপাশে আমার শাশুড়ি আছে, সে যদি শোনে যে তুমি এই জায়গায় আসছো আমার সাথে ঝামেলা হবে, বেরিয়ে যাও। জামাই বাবাজি, জামাই বাবাজি, কে আসছে? কার সাথে কথা বলছো? ও, তোমার এই ফকিরনি বাবা এসেছে। মাইশা, মা এখানে আয়, দেখে যা, তোর ফকিরনি শ্বশুর মশাই এসেছে। এই যে দিলে তো ঝামেলাটা লাগায়, দেখছো? এখন যে আপনার বউরে ডাক দিয়ে নিয়ে আসবে। তোমার এই মুখটা দেখে না আমার শাশুড়ির মনটাই খারাপ হয়ে গেছে। বাবা, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তুমি এখান থেকে বেরো, বেরো। আবির, এসব কি? তুমি তোমার এই ফকিন্নি বাবাকে আমার বাসায় ঢুকতে দিয়েছো কিসের জন্য? বিয়ে করার সময় আমি তোমাকে সাফ সাফ বলে দিয়েছি, আমাকে বিয়ে করতে হলে তোমার এই পুরো পরিবারকে ছেড়ে আসতে হবে আমার কাছে। তাহলে সব কি? তোমার এই ফকিন্নি বাবা আমার বাসায় ঢুকলো কিভাবে? দেখো, আমি তো এই লোকটার আমি ইচ্ছা করে আসতে বলি নাই। কেমনে কেমনে জানি আমার বাসার ঠিকানা পাই, বুঝছো? এই মান সম্মান বলতে কোনো কিছু নাই, এই জায়গায় বেহার মতো চলে আসছে। সমস্যা নেই, আমি বলতেছি তুমি বেড়ে যাও বাবা। এরকম ফকিন্নি মার্কার লোকের আবার মান সম্মান থাকে নাকি? শোনো জামাই, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তোমার আজ হয় তোমার বাবাকে অথবা আমার মেয়েকে বেছে নিতে হবে। শাশুড়ি আম্মা, আপনি এটা কি বলতেছেন? এটা কোনো কথা বললেন আপনি? আপনি প্রথমে হচ্ছে আমার স্ত্রী, তারপর হচ্ছে আপনি, আপনার বাড়ি, এই বাবা টাবা দিয়ে আমি কি করব? আমি এক্ষুনি এনাকে তাড়া দিচ্ছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তাকে তাড়িয়ে দাও। আর তা না হলে উনার মতো ফকিন্নি লোক যদি আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকে, তাহলে ফ্ল্যাটে আমরা যারা যারা আছি গন্ধে বমি করে দিব। চল মা মাইশা, আমরা চলে যাই। বাপরে, তোরে আমি কত কষ্ট করে মানুষ করছি, আর তুই এখন পরে আমার দেওস না। এই কষ্ট আমি কই রাখি? আমার মাথায় রাখো, তোমার এই কষ্ট আমার মাথার মধ্যে রাখো, যত সব। বাবা দেখো, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তুমি যদি এখন স্বইচ্ছায় বাড়ি থেকে না বেরো, আমি দারোয়ান ডাকতে বাধ্য হবো। ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ, যাও। সব ফকিন্নি মার্কা গন্ধ নিয়ে বাসার মধ্যে ঢুকে যায়। শাশুড়ি আম্মা, মাইশা, মাইশা কোথাও তুমি? মাইশা, বাইরে বেরিয়ে আসো। কি হয়েছে? কুকুরের মতো চিল্লাচিল্লি করছো কেন?
এটা কি? তুমি আমাকে ডিভোর্স কেন দিয়েছো? আর আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি সব টাকা কেন সরিয়ে নিয়েছো? বেশ করেছি, কারণ তোমার মতো ছোট লোকের সাথে না সংসার করা কোনোভাবেই সম্ভব না। তাই আমি মায়ের কথা মতো তোমাকে ডিভোর্স তো দিয়েছি, তার পাশাপাশি তোমার সমস্ত টাকা পয়সা নিয়ে নিয়েছি। কাজটা তুমি একদমই ঠিক করো না। এর শেষ আমি দেখে ছাড়বো। বাজান কয়টা সাহায্য করে দেন বাজান, আল্লাহ আপনার ভালো করবো। বাবা, বাবা তুমি দয়া করে আমাকে মাফ করে দাও বাবা। বাবা আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বাবা। আমি কিছু স্বার্থপর মানুষের লেগা আমার জন্মদাতা পিতারে আমি অস্বীকার করছি বাবা। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতেছি বাবা। আমার বউ আমার শাশুড়ি মিলে আমার সমস্ত সম্পত্তি লেখা নিছে বাবা। আমার কাছে এখন আর কিছু নাই বাবা, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি বাবা। তুমি আমার মাফ করে দাও বাবা, মাফ করে দাও। কে তোর বাবা? আমি তোর বাবা না, তোর বাবা তো মইরা গেছে সেই 5 বছর আগে। তুই নিজে তারে খুন করছস, তুই একটা খুনি। এইরকম কুলাঙ্গার সন্তান যেন আল্লাহ কারো ঘরে না দেয়, কারো ঘরে না দেয়। মাগো, আমি 5 সন্তানের জননী, আমার কেউ খাওয়ান দেয় না। আমার করে টাকা দিবেন, আমি তোর ভাত কিনা খাবো। এই ছোট লোকের বাচ্চা, আমার পাছার বলতেছি, পাছার দেন না মা করে টাকা, আপনারা তো অনেক বড় লোক মানুষ। আমার করে টাকা দিলে মা আমি তোকে ভাত কিনা খাইতো। দেখ এমনি আমার মন মেজাজ অনেক গরম আছে, আমার পা ছাড়বি কিনা সেটা বল। পাছার বলছি। আরে এই চাচি, আপনাকে কি বললো শুনতে পাননি? পা ছাড়ুন না। মা মা গো, মা। আচ্ছা তুই একটা কাজ কর, ওঠ, তুই আমার সামনে উঠে দাঁড়া, তোকে আমি সুন্দর মতো ভাত খাওয়াবো। ওঠ আমার সামনে ওঠ। হাসে আমার ভাত খাইবে? হ্যাঁ, আমি আপনাকে না খুব সুন্দর মতো ভাত খাওয়াবো, আমার সামনে ওঠ। এই আমার কি টাকা পয়সা এতই বেশি হয়েছে তোর মতো ফকিনের বাচ্চাকে আমি ভাত খাওয়াবো? শালা ছোট লোকের বাচ্চা, মন চাই এটাকে মেরেই ফেলি আমি। মা আমি তো কটা বাটি চাইছি আপনার কাছে, তাই বলে আপনি আমার গাল দামি না থাপড় মারবেন? আচ্ছা চাচি, একটা কথা বলুন তো, এই আপনাদের মতো মানুষদেরকে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি? যেই দেখেন বড়লোক কোনো মানুষ অমনি টাকা চাওয়ার জন্য চলে আসেন। দেখে তো মনে হচ্ছে এখনো কাজ করার মতো গায়ে শক্তি আছে, কাজ করে খেলে তো পারেন, খালি খালি ভিক্ষা করার কি দরকার? যত সব। এই চলো তো এখান থেকে। আরে এগুলা গ্রামের তাস, দাম দেয় এগুলা। কি ব্যাপার বড় ভাই, এখানে তো ভিড় কেন, কি হইছে? আরে গ্রামের থেকে কয়েক মহিলা এসে কান্নাকাটি করে রাস্তায় বসে। এই, কি মা? ও মা, মা তুমি এখানে, তোমার এই অবস্থা কেন? তুমি ঢাকাতে কবে আইছো? তুমি ঢাকাতে এবার আমার ফোন দিয়ে কইবেন একটা বার, আমি তোমার যা লই আইতাম। তুমি এখানে বসে কান্দতেছো কেন মা? বাজান সুমন রে, তোর ভাইরা আমার বাড়ি থেকে খেদাই দিছে, আর সালাকি করে আমার গাড়িতে উঠাই দিছে, আর এই গাড়িতে সইরে আমি সুজায় নায়া পড়ছি। বাজান রে, কি জ্বালায় আমি মইরা যাই, আমি খিদাতে মইরা যাবো, আমি আর বাঁচি না। আমার বাঁচা বাজান, আমার খাওয়ান দে, আমার বাঁচা। মা, তোমার আর কোনো চিন্তা নাই, তোমার পোলা চলে আইছে না, আজকের পর থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি আমার লগে থাকবা, চলো আমার লগে, তুমি আমার বাসায় চলো। ছোট লোকের বাচ্চাটা আজকেও কাজে ফাঁকি দিয়ে ঘুরতে গেছে, ও শুধু আজকে আসুক, তুমি দেখো ওর কি হাল করি আমি।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, কোথায় মরতে গেছিলি শুনি? ম্যাডাম আমি একটু হোটেলে গেছিলাম আমার আম্মাই নিয়ে খাইতে। এক মিনিট, এটা সেই ফকিনিটা না? আবির, রাস্তা যার সাথে আমার ঝামেলা হলো সেই ফকিনিটা না? এখানে কি করছে? হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে। এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তুই ফকিন্নির বাচ্চাটাকে নিয়ে আমার বাসায় কেন এসেছিস? না না স্যার, আপনাকে কোথাও ভুল হইতেছে। উনি তো ফকিন্নি না, উনি আমার মা। আজকে থেকে আমার মা আমার লগে থাকবো। ম্যাডাম আপনি একটু রাজি হয়ে যান না, এখানে কয়টা দিন থাকতে দেন আমার মায়ের। ওর একটা ভালো বাসা খুঁজে পাইলে আমার মায়ের ওই বাসায় তুলে দেবো। রাজি হয়ে যাব মানে? এই ফকিন্নির বাচ্চা, তোকেই তো আমি চাকরিতে রাখবো না। আর তোর সাহস কি করে হলো তোর এই ফকিন্নি মাকে নিয়ে আমার বাসায় আসার? আর যদি কখনো তোকে আর এই তোর ফকিন্নি মাকে না আমার চোখের সামনে দেখি, তাহলে তোদের দুজনেই খবর আছে। কি ব্যাপার, তোকে কি বললো শুনতে পাসনি? যা। চলো তো। বাজান রে, এখন তুই কি করবি? আমার লেগে কই যাবি? আমার লেগে তোর চাকরিটা গেল বাজান। মা তুমি এভাবে নিয়ে একদম চিন্তা করো না। চাকরি গেছে তো কি হয়েছে, অন্য জায়গায় চেষ্টা করো, অন্য জায়গায় চাকরি হইব। তুমি এসব ব্যাপার নিয়ে একদমই চিন্তা করবে না। তুমি খালি খাইবা আর ঘুমাইবা, ঠিক আছে? যা ব্যবস্থা সব আমি করব। তুমি এখন চলো আমার লগে। আচ্ছা শোনো না, আজকে যদি আমাদের ডিলটা ফাইনাল হয় তাহলে তুমি আমাকে ওই নেকলেসটা এনে দেবে? আরে বাবা হ্যাঁ, তোমাকে কথা দিচ্ছি একটাবার ডিলটা ফাইনাল হতে দাও। ডিল? কিসের ডিল? আবির, আপনাদের সাথে কোনো ডিল হবে না। যান, বেরিয়ে যান এখান থেকে। আবির, এই ফকিন্নির বাচ্চা এখানে কি করে? তোর সাহস হয় কি করে আমাকে ফকিন্নি বলার? আবির, ও আমাকে থাপ্পড় কেন দিল? কারণ আপনি আমার মায়ের সাথে বেয়াদবি করেছেন। কি ম্যাডাম চিনতে পেরেছেন আমাকে? হ্যাঁ, আমি সেই দারোয়ান ছেলেটি যে কিনা একটা সময় আপনাদের বাসায় দারোয়ানের চাকরি করতো। আর আমি সেই দারোয়ান ছেলেটি আজকে কোটি কোটি টাকার মালিক। আর এটা দেখানোর জন্য ডেকে এনেছি যে আমার মা কোনো ফকিন্নি মা না, আমার মা কোটিপতি মা। তো আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ডিলের জন্য? শুনুন, আপনাদের সাথে আমি ডিলটা দূরের কথা, আপনাদের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান, যান বলছি। ভাই সুমন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার কাছে আমি হাত জোর করে বলছি, তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না, আমাদের ডিলটা ক্যান্সেল করো না। তুমি যদি আমাদের ডিলটা ক্যান্সেল করে দাও তাহলে আমি আর দামি নেকলেসটা কখনোই পাবো না। প্লিজ চুপচাপ এখান থেকে বের হয়ে যান, যান বলছি। যদি বের না হন তাহলে দারোয়ান ডেকে বের করতে বাধ্য হব। আরে মা, আরে মা দাঁড়ান। আরে মা কোথায় যাচ্ছেন? বৌমা, আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি। মা কি ব্যাপার মা, তুমি ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? মা প্লিজ তুমি বাসা ছেড়ে এভাবে চলে যেও না মা। তুমি যদি আমাদের সবাইকে ছেড়ে চলে যাও তাহলে আমাদের সবার কি অবস্থা হবে বলো? মা, আপনি প্রবাস থেকে টাকা আনেননি তো কি হয়েছে? আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। আপনি যে আমাদের সাথে আছেন এটাই তো আমাদের জন্য অনেক। ভাবে আপনি চুপ থাকেন। মা যখন প্রবাসে গিয়েছিল তখন মাকে কে টাকা জোগাড় করে দিয়েছিল? আমি দিয়েছিলাম। সো আমি তো আমার টাকা ওষুধ করে ছাড়বো। মা দেখো, আমি তোমাকে ভদ্রভাবে বলছি, আমার টাকা আমাকে বুঝিয়ে দাও। তুমি প্রবাস থেকে আসছো, ভালো মতন আমার টাকাটা দিয়ে দাও, তারপর তোমার যেখানে মন খুশি চলে যাও। তুমি যদি আমার টাকাটা না দাও না, আর আমার টাকা যদি আমি বুঝে না পাই, তাহলে আমি এখান থেকে এক পাও নড়বো না, বুঝতে পারছো? বাবারে, আমারে তোরা ক্ষমা করে দে। আমি মহিলা মানুষ হয়ে তোদের সুখের কথা চিন্তা করে টাকা ইনকাম করানোর লাগে আমি বিদেশে গেছিলাম, কিন্তু আসনের সময় আমি কোন টাকা পয়সা আনতে পারি নাই। আমারে মাফ করে দে বাবা, মাফ করে দে। আয় বুড়ি বাচ্চা, এখন তুই ন্যাকা কান্না কেন কাঁদছিস? হ্যাঁ, যখন বিদেশে যাওয়ার আগে আমার স্বামীর থেকে এতগুলো টাকা নিয়েছিলি তখন তোর মনে ছিল না যে এই টাকাগুলো তোকে সময় অনুযায়ী ফেরত দিতে হবে? ছিচি বোন, তুমি মাসতে এইভাবে কেন কথা বলতেছো? তুমি কি ভুলে গেছো সে তোমার শাশুড়ি হয়? কেউ শাশুড়ির সাথে এরকম ব্যবহার করে? সামান্য কিছু টাকার জন্য তুমি মাকে এইভাবে কথা শোনাচ্ছ? আই, তুই একদম চুপ থাকবি। এত বড় বড় কথা তুই কোন মুখে বলিস? হ্যাঁ, ও তুই তো টাকার মর্ম বুঝবি না, কারণ তোর স্বামী তো তোর জন্য ঠিকমতো ইনকামও কোনোদিনও করতে পারিনি। শোন, আমি টাকার মর্ম খুব ভালোভাবে বুঝি। আর আমার স্বামীর টাকা মানে আমার টাকা, আর আমার স্বামীর টাকা ওকে পাই পাই করে সবকিছু মিটিয়ে তারপরে বাড়ি থেকে যেতে হবে, তার আগে না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি তোমার এই মাকে বলো না সন্ধ্যার আগে এই বাসায় এসে টাকাগুলো সব ফেরত দিয়ে যেতে, আর না হলে ওনার খবর আছে। কি হলো মা, চুপ করে আসো কেন?
দেখো তোমাকে আমি ভালো ভালো বলছি আমার টাকাটা দিয়ে দাও। তুমি যদি আমার টাকা না দাও না, তাহলে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। প্রয়োজন পড়লে আমি তোমার গায়ে হাত পর্যন্ত তুলবো, তবু আমার টাকা আমার লাগবে, বুঝতে পারছো? আমির, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে বলছিস তুই আমার মায়ের গায়ে হাত তুলবি? তোকে কিন্তু আমি ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে হাত তুলছিস? শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বাবা কিন্তু পুলিশ অফিসার, সুতরাং আমার স্বামীর গায়ে আর পার্দার হাত দেওয়ার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর কবর করে ছাড়বো। বাবা রে, তো এমন করিস না, এমন করিস না বাবা। বাবা, আমি তোর টাকা নিয়ে আমি অপরাধ করছি, মস্ত বড় অপরাধ করছি বাবা। আমার একটু সময় দে, প্রয়োজন হলে আমি কিডনি বেচে আমি টাকা দিব। আজকে সন্ধ্যা পর্যন্ত আমার একটু সময় দে বাবা, আমি তোর টাকা পরিশোধ করে দিব বাবা। হ্যাঁ হ্যাঁ, মনে থাকে জানো, সন্ধ্যার মধ্যে আমার টাকা পেলে হয়ে যাবে। মা, চলো তোমার সঙ্গে আমরা ওই বাড়ি থেকে চলে যাব। আমরা এখান থেকে গিয়ে শহরে কোথাও গিয়ে থাকবো। যে বাড়িতে মানুষকে সম্মান করা হয় না মা, সে বাড়িতে আমি থাকবো না। আর আবির ভাই আমার, শোন, সামান্য কটা টাকার জন্য তুই আমার মাকে এতগুলো কথা শোনালি তো? খোদার কসম কেটে বলছি, একদিন আমি সেই টাকাগুলো এনে না তোর মুখের উপর ছুঁড়ে মারবো। চলো বউ, তুমি আসো। কি হলো মা, আপনি থেমে গেলেন কেন? কি ব্যাপার মা, তুমি এভাবে হাসছো কেন? এদিকে টেনশন আমাদের হাত পা শুকিয়ে যাচ্ছে আর তুমি হাসছো? হাসছি, কারণ আছে। বুঝতে পেরেছি মা, কারণটা কি? তুমি এখনো টাকা পয়সা নিয়ে চিন্তা করছো না? মা, তোমার বড় ছেলে তো এখনো বেঁচে আছে নাকি? দরকার হলে মা আমি আমার কিডনি বিক্রি করবো, তারপরও টাকা এনে না নেমো খারাপের মুখের উপর আমি ছুঁড়ে মারবো। তুমি প্লিজ চিন্তা করো না মা। না না, তোদের কাউরেরই কিচ্ছু বেচতে হবে না। আমি বিদেশে গিয়েছি, ওখান থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করেছি। এই ব্যাগ ভর্তি টাকা এখান থেকে আমার ওই নিমখারাম ছেলেটাকে, সে আমার কাছে যা পাবে আমি যা নিয়েছি সব এখান থেকে দিয়ে দিস। হ্যাঁ, আর এই বাকি টাকা সব তোদের। এই হলো গুলশান ফ্ল্যাটের চাবি। এই গুলশান ফ্ল্যাট তোদের জন্য, তোরা থাকবি। এই নাও বৌমা, আর এই ব্যাগ ভর্তি টাকা তোমাদের। কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে এত কিছু কিভাবে হলো? আমি বিদেশে গিয়ে যে কোটি কোটি টাকা ইনকাম করেছি, আমি ভাবছিলাম এই টাকার যোগ্য পাত্রকে। আমার এই ছোট্ট পরীক্ষাটা এই কারণে, এই পরীক্ষায় তুই পাশ করেছিস বাবা। চল এখন তাহলে চলো। চলো। আপা, ও আপা, 10 টাকা গরম ভাত দিয়ে যান তো আপা। চাচা, এটা কোনো ভাতের হোটেল না যে আমি আপনাকে 10 টাকার ভাত দেবো। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, আর এখানে খেতে হলে না অনেকগুলো টাকার প্রয়োজন হয়। ও আচ্ছা আচ্ছা, আপা মস্করা করেন না, আপনি আমাদের 10 টাকার ভাত দিয়ে যান, একটু তাড়াতাড়ি দিয়ে যান। চাচা, আমি আপনার সাথে কোনো মস্করা করছি না, আমি আপনাকে সত্যি কথাই বললাম। এটা কোনো ভাতের হোটেল না যে আমি আপনাকে 10 টাকার ভাত দেবো। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। কতবার বলবো এক কথা আপনাকে আমি? আচ্ছা ঠিক আছে আপা, আপনি আমারে 10 টাকা না, আপনি আমারে 20 টাকার গরম ভাত দেন। এই ফকিন্নির বাচ্চা, তোকে আমি কি বললাম তুই বুঝতে পারলি না? তোদের মতো ফকিন্নিদের জন্য এরকম রেস্টুরেন্ট না। এখন এখান থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। মা, তুমি আমার তুই দোকানি করতেছো কেন? ও বাবা, ফকিন্নিকে তুই করে বলবো তাহলে কি করে বলবো? তুই এখন এখান থেকে বের হবি নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? এই মেয়ে, তুমি আমাকে ফকিনি বলছো কেন? তুমি জানো আমি কে? শালা ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারলি? তোকে আমি দেখে নেব, তোর অবস্থা আমি এখন কি করব তুই নিজেই বুঝতে পারবি। সিকিউরিটি, সিকিউরিটি! জি ম্যাডাম। চোখ কোথায় থাকে তোর? কপালে? ওর মতো ফকিন্নি রেস্টুরেন্টে কিভাবে ঢুকতে পারলো? আর তুইও কি করতেছিলি যে ওর মতো ফকিন্নিকে রেস্টুরেন্টে ঢুকতে দিলি? তুই এখন ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে। এই বেরো। চাইতেছে এই মেয়ে, তোমার সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে। জি জি, আপনি সবগুলো পেপার রেডি করেন, আমি কালকের মধ্যে মিটিংটা সেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে। আবেগ, কি করছো? জড়া ধরতেছো কেন? আরে বাবা, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে জড়িয়ে ধরবো তো কে ধরবে শুনি? সেটাই তো। আচ্ছা, তোমার বাবা কোথায়? উনি নাকি আমাকে দেখতে আসবে? বাবা আসতেছে। আমি নিশ্চিত আমাকে দেখার পর তোমার বাবার অবশ্যই পছন্দ হবে। জানো আবে, ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল আমি অনেক কোটিপতি বাড়ির বউ হব। আর দেখো, সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে, তাই না বলো? হচ্ছে তো। আচ্ছা,
তুমি এভাবে গম্ভীর হয়ে আছো কেন? ও, বুঝতে পেরেছি, আমি লেট করেছি বলে তোমার মন খারাপ, তাই না? আরে বাবা সরি, তো আমি ইচ্ছা করে লেট করিনি। আজকে সকালটা ফকিনীর সাথে দেখা হয়েছে, ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে, আর বলো না, তাই লেট হয়েছে। এভাবে প্লিজ মন খারাপ করে থেকো না। ও আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি ওই ফকিনীর সাথে খারাপ ব্যবহার করেছিলে নাকি ওই ফকিনীটা তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, কোনটা? আরে ও করেছে, তুমি জানো কি করেছে? রেস্টুরেন্ট এসেছে আর আমাকে বলে 10 টাকার ভাত দাও। আচ্ছা তুমি বলো, 10 টাকার ভাত দাও যে আমার রেস্টুরেন্টে? এটা কখনোই সম্ভব না। ওনাকে আমি এত সুন্দর মতো বোঝালাম যে এটা কোনোভাবেই সম্ভব না, আপনি এখান থেকে চলে যান। না, উনি আমার কোনো কথাই শুনছে না। তখন আমি একটু রাগের মাথায় ওনাকে ফকিরনি বলেছি, আর উনি কি করেছে জানো? উনি আমার গালাটা থাপ্পড় মেরেছে। তুমি বলো কাজটাকে ঠিক করেছে? অবশ্যই ঠিক বলেছি, কারণ তোমার মতো একজন সামান্য ওয়েটার যদি একজন কোটিপতিকে এইসব কথা বলে, তার তো মেজাজ খারাপ হবেই, এটাই স্বাভাবিক। ফকিরনির বাচ্চা, তুই এখানে কি করিস? তখন রেস্টুরেন্টে থাকাকালীন আমি তোকে কোনো কিছুই বলিনি, কিন্তু এখন তোকে আমি মজা দেখাবো। আবির, তুমি এই ফকিরনির সামনে আমার গালে চড় মারলে? হ্যাঁ মারলাম, কারণ উনি কোনো ফকিনী না, উনি আমার বাবা। তোমার বাবা মানে? আমার বাবা মানে আমারই বাবা। আমার বাবাকে যখন তোমার কথা বলেছিলাম, বাবা তখন আমাকে বলেছিল যে তুমি কি করো, কিন্তু তুমি যে চাকরিটা করো সেই চাকরি আমার বাবা প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে দিয়ে বেড়ায়। তাই তোমার কথা বলতে বাবার কাছে লজ্জাবোধ করতেছিলাম, কিন্তু বাবার জড়াজড়িতে আমি একটা পর্যায়ে গিয়ে বাবাকে বলতে বাধ্য হলাম যে তুমি একটা রেস্টুরেন্টে সামান্য ওয়েটারের চাকরি করো। কিন্তু তাতেও বাবার কোনো আপত্তি ছিল না তোমাকে আমার বউ হিসেবে মেনে নিতে। কিন্তু বাবা আমাকে একটা কথা বলেছিল যে তুমি মেয়ে হিসেবে কেমন, কতটা ভদ্র এবং নম্র, সেটা যাচাই করার জন্য আমার বাবা তোমার রেস্টুরেন্টে গিয়েছিল ফকির বেশে। আর যাওয়ার পর তোমার আসল চেহারাটা বাবা দেখতেই পেরেছে। আবির, আই এম রিয়েলি সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি না জেনে না বুঝে কাজটা করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে উনি তোমার বাবা, উনি ওখানে যাবে জাস্ট আমাকে পরীক্ষা করার জন্য। আমি বুঝতে পারলে কখনোই এমনটা করতাম না। প্লিজ আবির, ক্ষমা করে দাও না। একদম চুপ, আর একটা কথা বলবো না। তুমি যে মেয়ে হিসেবে কেমন সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আর যাই হোক, তোমার মতো মেয়েকে না আমি কখনো বিয়ে করবো না, যে মানুষকে মানুষ মনে করতে পারে না, মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে চায় না, মানুষকে ধনী আর গরিব দেখে ভেদাভেদ করে, সে যাই হোক আমার বউ আর যোগ্যতা রাখেই না। বাবা চলো। আবির, আবির।